আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমি বিথি আপনাদের সবাইকে বিথিস বিউটিফুল ওয়ার্ল্ডে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওর শুরুতে আমি আমার শ্বশুরবাড়ির ছাদ বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই ফুলগুলো সকালবেলায় ফোটে 9টা-10টার দিকে, তো সেজন্য আমি সকাল সকালেই ছাদে উঠেছি, কারণ সকালবেলা ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ, একটা স্ট্রবেরি ধরেছে, আরও দুই একটা ছিল, হয়তো শুকিয়ে গেছে। আমি কখনো এই গাছটা দেখিনি, এই প্রথম দেখলাম আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। লেবু গাছে খুব সুন্দর লেবু ধরেছে। রায়ান বালতিতে পানি ভরতিছে, হয়তো তার দাদাকে দেখেছে এখান থেকে পানি ভরে তারপরে গাছে দেয়, তো সেই জন্য সে গাছে পানি দেবে, সেই জন্য বালতিতে পানি ভরতিছে। আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলে বেশ ভালোই গাছ লাগিয়েছে ছাদে। পুদিনা গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর জেবরেনা গাছগুলো কিন্তু অনেক ঝোপালো হয়েছে। পাখি ডাকে কই? ওই যে গাছে পাখি ডাকে। কি পাখি ডাকে দেখি তো, আসো পাখি, একটু ধরা দাও। আমাদের পাশের বাসার আন্টির এই বিড়ালটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আন্টির সাথে সাথেই থাকে বিড়ালটা, আর এখানে মাঝে মাঝেই দেখি, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো আমার শ্বশুরবাড়ির ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, আমি সবাইকে অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চাইলেই আমার পরবর্তী ভিডিওটি দেখে নিতে পারবেন। যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ঈদের ছুটিতে শ্বশুরবাড়ি আসছি। আমার রায়ান তো খুবই খুশি, ওই যে দেখতে পাচ্ছেন সানিমকে পেয়ে আরও বেশি খুশি। তো ছাদ থেকে নেমে আমি এখন রান্নাঘরে চলে আসছি, রান্নাটা বসিয়ে দিচ্ছি। এটা যেহেতু ছিল পহেলা বৈশাখের ভিডিও, তো পহেলা বৈশাখের মানে কথা মাথায় রেখে রান্না বাড়াগুলো করেছি আমরা সকাল থেকে দুপুর। কিন্তু সকালে কি কি আমাদের আয়োজন ছিল সেটুকু আর ভিডিও করিনি। আর আমরা প্ল্যান এক রকমের করে রেখেছিলাম, কিন্তু সেরকমটা আসলে হয়নি। যেরকমভাবে আগের থেকে প্ল্যান করেছিলাম তার পুরোই উল্টোটা হয়েছে। আমাদের প্ল্যান ছিল সকালবেলা আমরা ইলিশ ভাজা, তার সাথে ভর্তা, ডালের বড়া এসব খাবো, আর দুপুরে হাঁসের মাংস খাবো, কিন্তু সেটা আর হয়নি। সকালবেলার ইলিশ মাছ ভাজি করা হয়নি, তবে ডালের বড়া তারপরে ভর্তা এগুলো দিয়ে আমরা সকালবেলা খেয়েছি। আর ইলিশ মাছ দুপুরের জন্য রান্না করেছি। এখন আমি ইলিশ মাছ রান্না করতেছি। আমাদের প্ল্যান ছিল সকালে ইলিশ মাছ ভাজা খাবো, কিন্তু সেই প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে। আমার শ্বশুর সে ভাজা ইলিশ খাবে না, সে বলছে যে ঝোল করে রান্না করার জন্য। তো আমি আমার শ্বশুরের পছন্দ মতো ইলিশ মাছটা রান্না করতেছি। আমার শ্বশুর আবার ভাজা মাছের থেকে যে কাঁচা মাছ যদি ভুনা করা হয়, ঝোল করা হয় আর কি, তাহলে সেটা খেতে বেশি পছন্দ করেন। তো আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম বাবা কিভাবে খাবে, তো মা বললো যে এভাবেই রান্না করতে। তো মা বাবা যেভাবে রান্না করতে বলছে আমি সেভাবেই রান্নাটা করে নিলাম।
কাঁচা মাছ কিন্তু লাড়াচাড়া করা যায় না, তাই আমি হালকা একটু ঝোল দিয়ে তারপরে ঝোলটা যখন একদম টেনে গিয়েছে আবারও একটু ঝোল দিয়ে দিয়েছি। একটু বেশি করে ঝোল দিয়েছি যেহেতু কাঁচা মাছ একটু জাল পাবে। আমি নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আমি যে কোনো তরকারি বা মাছ রান্না কিন্তু কাঁচামরিচ দিই, কারণ কাঁচামরিচের যে একটা সুন্দর ঘ্রাণ আছে সেটা আমার কাছে বেশ ভালো লাগে। রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সবাই পহেলা বৈশাখে সকালে ইলিশ মাছ খায় আর ভাজা ইলিশ আমরা দুপুরে খেয়েছি, তবে রান্না ইলিশ পার্থক্য এই আর কি। এখন আমি হাঁসের মাংস রান্না করব। এই গরমে হাঁসের মাংস তো আসলে গরমের সাথে হাঁসের মাংস যায় না। হাঁসের মাংস শীতে খেতেই ভালো, কিন্তু কি আর করার। এই হাঁসটা আমার শাশুড়ি মায়ের পালা হাঁস, তো এটা অনেক আগে জবাই করে ফ্রিজে রেখে দিয়েছিল। আমরা আসিনি বিদায় তারাও খায়নি, সবাই একসাথে খাবো। যেহেতু আর কোনো হাঁস নেই, এই পালা হাঁস একটাই ছিল, তাই সবাই একসাথে খাবো এজন্যই রেখে দিয়েছে। কিন্তু আমরা তো আস্তে আস্তে গরম পড়ে গিয়েছে, শীত শেষ, তাই কি আর করার, গরমের মধ্যে এখন হাঁসের মাংস খাবো। আর একটা হাঁস মানুষ বেশ 10-12 জন আছি, তো কতটুকুই বা ভাগে পড়বে, এতটুক খেলে সমস্যা হবে না। তেলের সাথে পেঁয়াজ আর গোটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম। তারপরে আর অন্য সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, সব মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হাঁস রান্নার সময় আদা আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে হাঁসের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আর আসে না। আমি হাঁস রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা হাঁসের মাংস নাকি অন্য কোনো মাংস, কারণ হাঁসের যে একটা আলাদা একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকে না। তো সেই জন্য মশলার পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয়। মশলাটা যদি একটু কম হয়ে যায়, বেশি হলেও খারাপ লাগে, আবার কম হলেও কিন্তু হাঁসের মাংসের যে আলাদা একটা গন্ধ আছে সেই গন্ধটা খাওয়ার সময় পাওয়া যায়। তবে আল্লাহর রহমতে আমি যদি হাঁস রান্না করি তাহলে সেই গন্ধটা আসে না, বেশ ভালোই হয় রান্নাটা। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে, চুলার থেকে নামানোর 10 মিনিট আগে আমি কিছু রসুন দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু আমি খোসা সহ দিয়েছি, খোসা ছাড়িয়ে দেইনি। খোসা ছাড়িয়ে দিলে রসুনটা সিদ্ধ হয়ে গলে যাবে, যাতে গলে না যায় সেজন্য আমি খোসা সহ দিয়েছি। আর এই রসুনটা খেতে সবাই পছন্দ করে, মানে মাংসের সাথে রসুন খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্নাটা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। এখানে মাটি খুঁড়ে কি করতেছে হয়তো অনেকেই অনুমান করতে পারছেন, আবার অনেকেই হয়তো বুঝতে পারছেন না কি করছে। আমরা মাটির আলু তো বাজার থেকে কিনে খাই, তো কিভাবে মাটির আলু লাগায়, তারপরে মাটির আলু কিভাবে মাটির নিচ থেকে তোলে, চলুন আপনাদেরকেও দেখাই আর আমিও দেখি। নাম নাম গোসল আবার করিস। এইটা উঠতেছে, এটা দাঁতের নাই ধরে। এটা উঠছে, এটা নাই। দেখেন সবাই কত আলু, কত কষ্ট দেখছেন। এই আলু মাঝে লাগায়, আলু থাকবো কুমড়ার মতো, কে নিচে মিল গেছে কি আলু। এটি দাও দিয়ে কবে এলাম। এটা উঠে, এটা উঠে, এটা উঠিল। ওই ঠ্যাং ভাঙছে। স্বর্ণের খনি, রেল আলুর খনি।
মাশাল্লাহ অনেকগুলো আলু উঠিয়েছে, প্রায় 10-12 কেজি তো হবেই। আমার শাশুড়ি মা আলুগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছে, কারণ অনেক মাটি লেগে আছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।